এখন তাপ ইঞ্জিন পড়তে পারবো। তাপ ইঞ্জিন পড়ার জন্য যা দরকার ছিল তা আগে পড়ে ফেলছি। ঠিক আছে, তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন এটা কি জিনিস? ইঞ্জিন মানে বুঝতেছো মেশিন, মানে এটা সামথিং কিছু কনভার্ট করব, কিছু একটা কাজ করব। কি কাজ করব? এটা আসলে তাপ শক্তিরে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করব। যান্ত্রিক শক্তি মানে বিভিন্ন ধরনের শক্তি যেটা কাজ করতে পারে। ঠিক আছে, এরকম মানে ভাবতে পারো এরকম যে সে আসলে, আমরা ওরে তাপ সাপ্লাই দিব বা ও কিছু একটা জায়গা থেকে তাপ নিবে, আমরা তাপ সাপ্লাই দিব, সেইখান থেকে তাপ নেয়ার পর এর কিছু অংশ ধরো অন্য কোনো জায়গায় হয়তো সাপ্লাই করবে, আরেকটা জায়গায় সাপ্লাই করবে, আর কিছু অংশ কাজে পরিণত করবে। এটা মনে করো একটা উৎস, এখান থেকে সে তাপ নিল, সে কিউ1 পরিমাণ তাপ এখান থেকে নিল। দেন এখানে হচ্ছে এটা গ্রাহক, যে জায়গায় সে ধরো তাপ সাপ্লাই করতেছে ওইখানে সে কিউ2 পরিমাণ তাপ ছেড়ে দিল। তাহলে এটা কমন সেন্স যে অবশ্যই কিউ1টা বড় কিউ2 চাইতে, তাই না? মানে কিউ1 পরিমাণ তাপ সে নিছে, তারপর কিছু পরিমাণ তাপ ছেড়ে দিছে, তার মানে কিছু পরিমাণ তাপ এখানে রাখছে আর বাকিটা সে কাজে পরিণত করছে, বাকিটা কাজে পরিণত করছে। তাহলে কাজ আসলে কতটুক ছিল? কিউ1 আর ছেড়ে দিছে হচ্ছে কিউ2। এই যে কিউ1 মাইনাস কিউ2 যে বাকিটুক থেকে গেছে এটা সে আসলে কাজে পরিণত করছে। ঠিক আছে, ইঞ্জিনের কাজ হচ্ছে এটা, মানে আমরা তাকে তাপ দিব বা এরকম একটা সিস্টেম দাঁড় করাবো যে সে তাপ নিবে, কিছু কাজে পরিণত করবে, ওই তাপ শক্তি দিয়ে তুমি বিভিন্ন কাজ করতে পারবা। ঠিক আছে, আর কিউটা হচ্ছে আরেকটা গ্রাহক যেটার মধ্যে সে বাকি তাপটুকু ছেড়ে দিবে। এখন বিভিন্ন ধরনের ইঞ্জিন হয়। ঠিক আছে, বিভিন্ন ইঞ্জিনের আবার ইফিসিয়েন্সি বা দক্ষতা বিভিন্ন হয়। ইফিসিয়েন্সি কি জিনিস? মানে কোনটা ধরো কাজে বেশি পরিণত করলো, কোনটা কম পরিণত করলো। যেমন এখানে আমরা পাইছি কিউ1 মাইনাস কিউ2 পরিমাণ কাজ করে, তাহলে আমি যদি বলি দক্ষতা, দক্ষতা মানে আমরা পরে ডিটেলস পড়বো, সূত্র পাবা, সবচেয়ে বেশি এই চ্যাপ্টারে ওইটাই আসে, সবচেয়ে সোজা টপিক, মানে এই দক্ষতা জিনিসটা, এটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, দক্ষতা আমরা ডিটেলস পড়বো। মানে হচ্ছে এরকম, একক তাপ দিলে কি পরিমাণ কাজ করতে পারে। কিউ1 পরিমাণ তাপ যখন দিয়েছিলাম তখন সে কাজ করছিল কিউ1 মাইনাস কিউ2, কিউ1 তাপ দেয় সে কাজ করছে কিউ1 মাইনাস কিউ2, একক তাপ দিলে কাজ করব কিউ1 মাইনাস কিউ2 বাই কিউ1। ঠিক আছে, এটারে আমরা আবার পার্সেন্টেজে প্রকাশ করি। এটা হচ্ছে দক্ষতা, আমরা পরে পড়বো এটা সূত্র আকারে, এখানে জাস্ট দেখো। তাহলে এই দক্ষতা কারো বেশি কারো কম, দক্ষতা বেশি মানে সে বেশি কাজ করতে পারে, মানে সে বেশি এফিসিয়েন্ট। আর দক্ষতা কারো কম মানে সে কাজ ধরো কম করতে পারে। ঠিক আছে, এখন বিভিন্ন ইঞ্জিনের দক্ষতা এরকম বিভিন্ন, এরকম কোন ইঞ্জিন পাওয়া সম্ভব না যেটার কার্যক্ষমতা বা দক্ষতা হচ্ছে 100%। মানে বাস্তবে এরকম ইঞ্জিন পাওয়া সম্ভব না 100%। মানে বুঝতেছো, সে আসলে গ্রাহকের মধ্যে কোনো তাপ ছেড়ে দিব না, টোটালটাই কাজে রূপান্তরিত করব। ঠিক আছে, মানে এরকম একটা ইঞ্জিন যেটার কর্মদক্ষতা হচ্ছে বা এফিসিয়েন্সি হচ্ছে 100%, এরকম কোন ইঞ্জিন বাস্তবে পাওয়া সম্ভব না। তবে এরকম একটা কাঠামো, একটা স্ট্রাকচার দাঁড় করাইছেন হচ্ছে ওই ফ্রান্সের ইঞ্জিনিয়ার সাদি কার্নো। উনি একটা সিস্টেম দাঁড় করাইছে, মানে একটা চিন্তা বা একটা কি বা ধারণা এটা দাঁড় করাইছেন যে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আসলে ইঞ্জিনটা ইফিসিয়েন্সি 100% করা সম্ভব। বাট এটা একটা মানে ধারণা, কল্পনা, বাস্তবে মানে পুরোপুরি এটা তৈরি করা এটা অসম্ভব। ঠিক আছে, কেন অসম্ভব আমরা ধীরে ধীরে বুঝবো। তাহলে এখন আমরা সব ইঞ্জিন পড়বো না, তাপ ইঞ্জিনের মেইনলি দক্ষতা এই জিনিসটা পড়বো, এটা থেকে অনেক ম্যাথ আসে। আর কার্নো ইঞ্জিনটা একটু ডিটেলস পড়বো। ঠিক আছে, ওই কি ধারণাটা তৈরি করছিলেন ফলে এটা 100% তৈরি হয়, ওইটা আসলে কিভাবে কাজ করে, ওইটা ধরো কোন প্রসেসের পরে কোন প্রসেস কি হয় না হয়, ওইটা আমরা ডিটেলস পড়বো। ঠিক আছে, আমরা পড়বো হচ্ছে কার্নো ইঞ্জিন। এর আগে ওইগুলা পড়ার আগে এই কথাগুলো আবার একটু স্মরণ করে নাও, মানে অলরেডি কথাগুলো বলা হয়েছে, হয়তো হয়তো কি জোর দিয়ে বলা হয় নাই বা তোমরা খেয়াল করো নাই, না হইতে পারে। সমুষ্ণ প্রসারণ এই কথাটার মানে কি? মানে কেউ বলো, সমুষ্ণ প্রসারণ মানে? প্রসারণ মানে তাপমাত্রা তো স্থির। তাপমাত্রা স্থির, সমুষ্ণ দেখে বুঝলাম। আর প্রসারণ মানে কি? মানে আয়তন বৃদ্ধি পাইব, তাই না? মানে প্রক্রিয়াটা হইব সমুষ্ণ, তাপমাত্রা ফিক্স রেখে যদি আয়তনের সম্প্রসারণ হয়, আয়তন বৃদ্ধি পায়, ওইটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ। আর সমুষ্ণ সংকোচন তাপমাত্রা ফিক্স রেখে আয়তন কমানো হইব, তাই তো? আয়তন কমে যাইব বাট তাপমাত্রা ফিক্সড,
এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। আমি বলি রুদ্ধতাপীয় প্রসারণ, এটার মানে কি? এটার মানে আয়তনের প্রসারণ ঘটবো, আয়তন বৃদ্ধি পাইবো, বাট সে কোনো তাপ গ্রহণ করব না, তাপ দিব না। রুদ্ধতাপীয় মানেই তো এটা, তাপকে রুদ্ধ করে দেওয়া হয়েছে, মানে এই যে ডিকিউটা 0, তাই তো? এটা আসলে দেওয়া হয় নাই, তাপ দেওয়া হয় না, তাপ নেওয়া হয় না, এরকম একটা প্রসেস, ডায়াবেটিক প্রসেস। কোনো তাপ দেওয়া হয় না, তাপ নেওয়া হয় না, বাট সে তার আয়তন বৃদ্ধি পায়, তাই তো? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় সংকোচন সেম জিনিস, আয়তনটা কমে যাইব, আমরা তাপ দিব না, তাপ ওর থেকে আর নিয়ে নেওয়া হইব না, ঠিক আছে? এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই কথাগুলো আগে হয়তো তোমরা প্রশ্নের মধ্যে কতগুলো পাইছো, যে রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে, রুদ্ধতাপীয় সংকোচন হয়েছে। আরেকটা জিনিস, ওয়ার্ক ডান এন্ড গ্রাফ। আমরা বলছিলাম যে নির্দেশক গ্রাফ, যখন আমরা ভি ভার্সেস পি এর গ্রাফ আঁকি, এক্স এক্সিসে ভি আর ওয়াই এক্সিসে পি, পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকি, তখন এই গ্রাফগুলোরে আমরা বলছিলাম নির্দেশক চিত্র, তাই তো? তাইলে যদি সমষ্ণ প্রক্রিয়ায় আঁকি তাহলে দেখছিলাম এরকম হয়। সমষ্ণ প্রক্রিয়ায় তো পিভি কনস্ট্যান্ট, মানে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু, মানে হচ্ছে পিভিটা কনস্ট্যান্ট। তাহলে তোমাদের দেখাইছিলাম যে তুমি যেহেতু পিটা ওয়াই এক্সিস দিতেছো, এটার পরিবর্তে ওয়াই, ভিটা এক্স এক্সিস দিতেছো, এটার পরিবর্তে এক্স, এটা বসায় দাও, এটা একটা কনস্ট্যান্ট। তার মানে এক্স ওয়াই ইকুয়াল সি এর গ্রাফ। তোমরা এটা জানো, অনেকবার দেখছো, এই গ্রাফটা হচ্ছে এরকম। আর এটা পরে আসছো যে এই ডি কিউ ছিল তো ডি ইউ প্লাস ডি ডব্লিউ, মানে আমরা যে পরিমাণ তাপটা দিব তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইবো, প্লাস বাকিটুক সে কাজে পরিণত করব। এটারে আমরা একটু সিম্পলিফাই করে এরকম ভাবে লিখছিলাম, পিডিভি, মানে ক্ষুদ্র সম্প্রসারণ, ক্ষুদ্র আয়তনের প্রসারণ বা আয়তনের সংকোচন যদি ডিভি হয়, তাহলে ক্ষুদ্র কাজ হচ্ছে ডি ডব্লিউ, এটা হচ্ছে পিডিভি, ঠিক আছে? আচ্ছা, এই ডি ডব্লিউ মানে পিডিভি, মানে ক্ষুদ্র কাজ। হুম, এটারে যদি ইন্টিগ্রেট করে দাও তাহলে হচ্ছে পুরা কাজটা পাবা, তাই না? ইডিডব্লিউ টা এটা যদি টোটালি ইন্টিগ্রেট করে দাও, মানে ক্ষুদ্র ক্ষুদ্র গুলা যোগ করে সে টোটাল কাজটা দিয়ে দিব। এবং তোমরা এখনো ইন্টিগ্রেশন পড়ো নাই, হয়তো পড়বা। ইন্টিগ্রেশন কি মিন করে? নরমালি একটা মিন করে হচ্ছে এইটার টোটালটা, মানে সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস একসাথে যোগ করা হয়েছে। বাট ইন্টিগ্রেশনের রিয়েলি মিনিং যেটা, মানে ইন্টিগ্রেশন আসলে কি করে, সেটা হচ্ছে যার সাপেক্ষে যার ইন্টিগ্রেশন করা হইতেছে। যেমন এখানে ভি, পি এর ইন্টিগ্রেশন করতেছে ভি এর সাপেক্ষে, আসলে পি এর ভি এর সাপেক্ষে অবশ্যই রিপ্লেস করা লাগবে। ইন্টিগ্রেশন যখন পড়বা তখন ডিটেলস হয়তো বুঝবা। এই পি কে আমরা ইন্টিগ্রেট করব, আসলে পি কে না, পি এর আর কি ভি দিয়ে রিপ্লেস করব, মানে ভি এর একটা মান দ্বারা বসাবো, দেন ইন্টিগ্রেশন করব, তাই তো? তাহলে বুঝো এটা, যে পি রে ইন্টিগ্রেশন করতেছি ডিভির সাপেক্ষে, তাই তো? তাহলে এটা আসলে নির্দেশ করব এই পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি এর গ্রাফে। ধরো আমি একটা লিমিট দিয়ে দিলাম ভি ওয়ান থেকে ভি টু, পি ভার্সেস ভি এর গ্রাফে ভি ওয়ান থেকে ভি টু এর মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলের মান সে আসলে মিন করব। তখন তোমরা যখন ইন্টিগ্রেশন পড়বা তখন এরকম ম্যাথ করবা, ইন্টিগ্রেশনের ম্যাথ করবা, ঠিক আছে? ক্ষেত্রফল বের করবা। এখন জাস্ট ধারণাটা জেনে রাখো যে এটা আসলে মিন করে আমি যার সাপেক্ষে যার ইন্টিগ্রেশন করতেছি, যেমন ভি এর সাপেক্ষে পি এর করতেছি, আমরা বলি আর কি ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। তাইলে এক্স আর ওয়াই এদেরকে নিয়ে গ্রাফ আঁকলা, দেন আপার লিমিট ধরো, লোয়ার লিমিট হচ্ছে x1, আপার লিমিট হচ্ছে x2। এই x1 থেকে x2 পর্যন্ত যে ক্ষেত্রফলটা, ওইটাই হচ্ছে এই ইন্টিগ্রেশনটা নির্দেশ করবে। মানে বলতে চাচ্ছি এরকম, মনে করো এটা হচ্ছে v1 আয়তন, তখন y এর মানে যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে v2 আয়তন। তুমি এই v1 থেকে v2 সম্প্রসারণ হওয়ার পরে কাজ কতটুকু সেটা বের করতে চাচ্ছ, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা বলতেছে এই কাজটুকু আসলে এটা হইব, এই মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা এই সেটা। তোমাদের যখন আমি ওই গতিবিদ্যা পড়াই, মানে আছে, তখন এটা হয়তো বলছিলাম যে আমরা যখন সরণ ভার্সেস কিসের গ্রাফ আঁকি, ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকি, তাই না? এই যে ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকি, টিভি, তখনও যে গ্রাফগুলো হয় এর মাঝখানের, ধরো আমি বললাম 0 থেকে 5 সেকেন্ডে, তখন এই মাঝখানের যে ক্ষেত্রফলটা সেটা হয় সরণের মান, তাই তো? এখানে হচ্ছে এটা কাজের মান, পি ভার্সেস ভি এর গ্রাফ। ভি1 থেকে ভি2 পর্যন্ত তুমি যদি ইন্টিগ্রেশন করো, তাহলে যে ইন্টিগ্রেশনের ফলটা পাবা এটা হচ্ছে এতটুকুর ক্ষেত্রফল, ঠিক আছে? আর তুমি জানো যে এই ইন্টিগ্রেশন যেটা, এটার সাথে আসলে কাজ, তাই তো? মানে কাজের মানটা হইব এই ক্ষেত্রফলের মানটা, ঠিক আছে? এটা জাস্ট ধারণাটা নিয়ে রাখো, যখন ইন্টিগ্রেশন করবা
তো অনেকগুলো ডিটেলস বুঝবা, মানে গ্রাফ কিভাবে হইলো কেন হইলো হয়তো আরো ডিটেলস বুঝবা। এই ধারণাটা আমাদের দরকার। মানে V1 থেকে V2 পর্যন্ত যদি সম্প্রসারণ হয় তাহলে কাজের মান কি, এই ক্ষেত্রফলটুকুর মান। ঠিক আছে, এটা জানলেই হবে। দেন এখন আমরা কার্নো ইঞ্জিনে চলে যাই। কার্নো ইঞ্জিন, এখন কার্নো ইঞ্জিন তৈরি করবে নিশ্চয়ই তো কয়েকটা পার্ট আছে তাই না? নর্মালি 4টা পার্ট। একটা হচ্ছে সিলিন্ডার, মানে এটা হচ্ছে একটা সিলিন্ডার। ঠিক আছে, এটা ভাইবো না এটা এরকম, মানে একটা চিন্তা করতে পারো, এরকম এরকম চিন্তা করতে পারো। তবে চিন্তা করো না এখানে লাঠি লাঠি দিয়ে লাগা লাগছে কিনা, না, এটার ভেতরে গ্যাস থাকতে পারবো, মানে 3D আর কি, বুঝছো? এই যে এরকম চিন্তা করতে পারো, একটা পাত্রর মতো, এটার ভেতরে গ্যাস থাকতে পারবো এরকম। এটা এটা একটা সিলিন্ডার। কার্নো ইঞ্জিনের যে পার্টস গুলা, মানে যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলোর সাথে আমরা পরিচিত হইতেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের এই বাইরে যে দেখতেছো, এই যে সাদা দেয়া, এটাও সাদা দেয়া, এগুলা হচ্ছে অন্তরক। মানে এই দিক থেকে তাপ আসতে পারবো না, তাপ যাইতে পারবো না, মানে অপরিবাহী পদার্থের এই পার্টটা আর এই পাশটা অপরিবাহী পদার্থের। ঠিক আছে, মানে অন্তরক, এদিক থেকে তাপ আসতে পারবো না, যাইতে পারবো না। আর নিচের পার্টটা এদিক থেকে তাপ আসতে পারবো, তাপ যাইতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে পরিবাহী অংশ। এদিক থেকে ধরো যদি তার তাপের মধ্যে তার রেখে দেওয়া হয় তাহলে সে তাপ নিতে পারবো, অথবা যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় যে সে তাপ দিবে, তখন সে তাপ দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এই নিচের অংশটা হচ্ছে পরিবাহী অংশ, এই দুই পাশটা যে দেখতেছো এটা হচ্ছে অপরিবাহী অংশ। আর এটা হচ্ছে পিস্টন, মানে আমরা ওই যে চাপ দেই নিচে যায়, উপরে নেই তখন উপরে উঠে যায়। এটার ভেতরে থাকে গ্যাস, বা নর্মালি আমরা বলি কার্যনির্বাহী বস্তু, মানে যারে দিয়ে আমরা কাজ করাবো সে গ্যাস, বা বলতে পারো এটার ভেতরে থাকে কার্যনির্বাহী বস্তু। ঠিক আছে, প্রথম অংশ এটা একটা সিলিন্ডার, এটার এই ভেতরে থাকে কার্যনির্বাহী বস্তু। এটার এই যে দুই পাশ এটা অন্তরক পদার্থে তৈরি, মানে অপরিবাহী পদার্থ, তাপ নিব না এই দিক দিয়ে, দিব না। আর নিচের অংশটা পরিবাহী অংশ, মানে এই দিক থেকে তাপের আদান প্রদান সম্ভব। এটা একটা পার্ট। দেন এটা হচ্ছে আরেকটা পার্ট, এটার আমরা বলি তাপ উৎস, মানে এখান থেকে সে আসলে তাপ গ্রহণ করবে। এইখানে টেম্পারেচারটা বেশি। ঠিক আছে, এই টেম্পারেচার T1, এই টেম্পারেচারটা বেশি। ওই যে প্রথমে যখন তাপ ইঞ্জিন দেখাইছিলাম, একটা বলছিলাম যে তাপ উৎস, দেন হচ্ছে তাপ গ্রাহক, এটা হচ্ছে তার সেই তাপ উৎস। ঠিক আছে, এটা টেম্পারেচার T1, এই তাপমাত্রাটা বেশি তুলনামূলক, আমরা অন্য আরেকটা পার্টস পাবো ওইটার চাইতে এটা টেম্পারেচারটা বেশি। এটা তাপ উৎস। এই যে পাশে সাদা সাদা দেখতেছো এই তিনটা পার্ট, এই তিন পার্ট, হ্যাঁ, এটা হচ্ছে অন্তরক পদার্থ দ্বারা তৈরি, মানে এদিক থেকে তাপ আসবো না, যাইতে পারবো না, তারপরে আদান প্রদান এদিক থেকে সম্ভব না। আর এই পার্টটা দেখা বললো না এটা আবার কি, এটা কিরকম নাকি, এটা এটা না, মানে এটার কি 3D, তো যদি এরকম দেখানো যায়, এরকম ভাববা, এরকম, মানে এরকম একটা পাত্র এটা। ঠিক আছে, এই যে এটার এই চতুর্পাশ যেটা, এটা অন্তরক পদার্থে তৈরি। এরকম আয়তকার করে আঁকা ভাবে, এটা 2D ভাবো না, এটা 3D, একটা সিলিন্ডারের মতো। হ্যাঁ, যেরকম একটা সিলিন্ডারের মতো। এই যে চতুর্পাশ, এর চারপাশ অন্তরক পদার্থে তৈরি। হুম, মানে এদিক থেকে তারপরে আদান প্রদান সম্ভব না। আর এটা তো এদিক থেকে আমরা সিলিন্ডারের ভেতরে রাখতে পারবো, সিলিন্ডার সরাইতে পারবো। ঠিক আছে, এটা আর কি খোলা প্রান্ত, যে লাল প্রান্ত যেটা দেখতেছো এটা সেটা। ঠিক আছে, এটা হচ্ছে তাপ উৎস, টেম্পারেচার T1। দেন এটা হচ্ছে টোটালি একটা অন্তরক পদার্থ, মানে চিন্তা করতে পারো এটা কি জাস্ট অপরিবাহী পদার্থ, যেমন একটা ধরো রাবার, টোটালি একটা রাবার এখানে, আর যেটার মধ্যে রাখলে এটার ধরো এটা তাপ নিতে পারবো না, তাপ দিতে পারবো না, মানে টোটালি তাপ অন্তরক পদার্থ। ঠিক আছে, তাপ অন্তরক, মানে চিন্তা করতে পারো এটা একটা রাবার, এটা দিয়ে তাপের আদান প্রদান সম্ভব না, তাপ অন্তরক। দেন এটা হচ্ছে আরেকটা অংশ, এটা হচ্ছে তাপ গ্রাহক। হুম, এটাও সেম, এরকম একটা সিলিন্ডার মতো চিন্তা করবা। ঠিক আছে, এটা ভাইবো না যে এটা আসলে কি এরকম চারপাশে চারটা এরকম আয়তাকার কিনা, না, এরকম সিলিন্ডারের মতো আর কি। ঠিক আছে, এই যে চারপাশ, এই তিনটা পাশ, এই তিনটা পাশ অন্তরক পদার্থ দ্বারা তৈরি, মানে এই দিক দিয়ে তাপের আদান প্রদান সম্ভব না। আর এটা তাপ গ্রাহক, এটা টেম্পারেচার ফিক্সড। তাপ গ্রাহকের টেম্পারেচার হচ্ছে T2, এই টেম্পারেচারটা তাপ উৎসের টেম্পারেচারের চাইতে কম। ঠিক আছে, এই টেম্পারেচার সবসময় ফিক্সড, মানে তাপ গ্রাহকের টেম্পারেচার সবসময় T2 থাকবে।
তাপ হচ্ছে টেম্পারেচার সবসময় T1 এ থাকবে। T1 আর T2 টেম্পারেচার দুইটা ফিক্সড। তাপ হচ্ছে টেম্পারেচার সবসময় T1 থাকবে, তাপ গ্রাহকের টেম্পারেচার সবসময় T2 থাকবে। ঠিক আছে, এদের মধ্যে দিয়ে এই যে এরকম আর কি সিলিন্ডার এখানে আমরা রাখতে পারবো সিলিন্ডারটা। এদিক থেকে এটার মধ্যেও সেম, এই তিনটা পাশ অন্তরক পদার্থ তৈরি, আর এদিক থেকে তুমি সিলিন্ডারটা আনতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে চারটা পার্ট, একটা সিলিন্ডার, একটা তাপ উৎস টেম্পারেচার T1, এই টেম্পারেচারটা সবসময় ফিক্সড, একটা তাপ গ্রাহক টেম্পারেচার T2, এই টেম্পারেচারটা সবসময় ফিক্সড, একটা হচ্ছে তাপ অন্তরক। ঠিক আছে, মানে এটার মধ্যে দিয়ে তাপের আদান প্রদান সম্ভব না, মানে জাস্ট একটা আর কি খালি জায়গা চিন্তা করতে পারো যেখানে তুমি পরে এটারে ধরো ঠান্ডা করার জন্য এরকম রাখতে পারবা। হুম, এই হচ্ছে চারটা পার্ট। এখন এই চারটা পার্টের মধ্যেই যখন আমরা এরকম ভাবে যন্ত্রটা তৈরি করব, তো প্রথমে তার এরকম একটা জায়গায় নিব, পরে আবার এই জায়গা রিপ্লেস করব, পরে হয়তো আবার আরেকটা জায়গায় নিব, মানে একটা সাইকেল ওয়াইজ একটা কাজ করব, বারবার একটা কাজ ধরো আমরা সাইকেল ওয়াইজ করতে থাকবো, তাহলে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি মানে এরকম একটা ইঞ্জিন পাবো যেটা সবচেয়ে বেশি এফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে ওই সাইকেলটারে বলি আমরা কার্নো সাইকেল বা কার্নো চক্র, মানে কোন কাজের পর আমরা কোন কাজ করব, একটা চক্রাকারে একটা কাজ করতে থাকবো, ওইটারে আমরা বলি কার্নো চক্র। ঠিক আছে, ওই কার্নো চক্রটা এখন আমরা দেখবো, ধরো কোনটার পরে আমরা কোনটাতে নিব, এই যে প্রসেসটা তখন হইব সেই প্রসেসটা কোন প্রসেস, সেটার গ্রাফটা কেমন সেটা দেখব, আবার ধরো অন্য একটা জায়গায় নিয়ে নিব তখন কেমন সেটা দেখব। ঠিক আছে, আমরা যাই কার্নোট সাইকেল বা কার্নো চক্র, তোমরা একটা ভিডিও দেখবা বুঝার ট্রাই করো। হুম, যে দেখো এই যে প্রথমে যা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে আসো আমি বলি, এটা হচ্ছে অন্তরক পদার্থ। ও, sorry, এটা হচ্ছে নন কন্ডাক্টিং স্ট্যান্ড, মানে এটা হচ্ছে অন্তরক পদার্থ। এই সাদা যত পার্ট গুলা দেখতেছো, সাদা পার্ট যেগুলো দেখতেছো এটা হচ্ছে অন্তরক পদার্থ। ঠিক আছে, অন্তরক পদার্থ মানে তো বুঝছো, এই যে মাঝে যেটা ছিল সেটা, হুম, এই যে এটা যেটা দেখতেছো সাদাটা, এই সাদাগুলা, এই সাদাগুলা এটা হচ্ছে অন্তরক পদার্থ, ওই যে মাঝে যেটা ছিল সেটা। ঠিক আছে, এরপর দেখো সমস্যা করতেছে। ও, হুম, এরকম করলে তো সমস্যা। দেখো সাদা অংশ যেটা সেটা হচ্ছে নন কন্ডাক্টিং স্ট্যান্ড, মানে এটা হচ্ছে অন্তরক অংশটা। পরে এটা হচ্ছে তাপ উৎস, হট রিজার্ভার, মানে এখানে টেম্পারেচারটা বেশি। ঠিক আছে, ওই যে তাপ উৎস এটা। দেন এটা হচ্ছে তাপ গ্রাহক, কোল্ড রিজার্ভার, এই টেম্পারেচারটা কম, এটা হচ্ছে T1 টেম্পারেচারের, এটা হচ্ছে T2 টেম্পারেচারের। এটা হচ্ছে সিলিন্ডারটা। ঠিক আছে, এই যে চারপাশ নন কন্ডাক্টিং, আর এই এই যে নিচের অংশটা কন্ডাক্টিং। ঠিক আছে, এটা হচ্ছে পিস্টন। তোমরা বুঝতেছো নাকি দেখা যাইতেছে ভিডিও ভালো করে? ওইটা আবার চলে গেছে। ভিডিও দেখতেছো তো, বুঝতেছো ভালো করে নাকি বুঝা যাইতেছে না? বুঝতেছি। বুঝতেছো? বুঝা যাইতেছে স্যার। Okay, জি বুঝা যাক। ছিলাম এই জায়গাতে না, এটা হচ্ছে সিলিন্ডার। দেখো আমি পরে আরো এক্সপ্লেন করবো আবার। ইনসুলেটর, মানে এই চারপাশের অংশটা, যে চারপাশের অংশটা ইনসুলেটর, এদিক থেকে তাপের আদান প্রদান সম্ভব না। আর এই নিচের অংশটা দেখো অন্যরকম, এদিক থেকে তাপের আদান প্রদান সম্ভব। ঠিক আছে, পরে যাই। এখন আমরা সাইকেল ওয়াইজ কাজ করব। ঠিক আছে, মানে কোনটার পরে কোনটা নিব, এই সিলিন্ডারটাকে প্রথমে একটার মধ্যে রাখবো, দেন এখান থেকে সরায় ফেলবো, আরেক জায়গায় নিয়ে যাব, আবার ওই জায়গা থেকে সরায় ফেলবো, সাইকেল ওয়াইজ একটা কাজ করব। কোনটার পরে কোনটা কাজ করি এটা জাস্ট খেয়াল করবা। ঠিক আছে, কোনটার পরে কোথায় নেওয়া হয়।
আমরা গ্রাফও দেখবো এটার সাথে সাথে, ঠিক আছে। এই ফার্স্ট প্রসেস, এই যে এটাকে কোথায় রাখছি, সিলিন্ডারটাকে প্রথমে এই তাপ উৎসের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। তাপ উৎসের মধ্যে রাখার ফলে কি হইব, তাপ উৎসের মধ্যে যখন রাখছি তখন কি হইব, টেম্পারেচার এটা বেড়ে যাব না, এই তাপ উৎসের টেম্পারেচার তো অনেক বেশি, তাহলে এটার টেম্পারেচারটা বেড়ে যাইব, ঠিক আছে। টেম্পারেচারটা বেড়ে যাইব, এরপর এটার সম্প্রসারণ ঘটবো, মানে যা তাপ পাইতেছে তাহলে কি কি হইব, এটা কিছু পরিমাণ কাজে রূপান্তরিত করবো না, মানে পিস্টনটা দেখবো উপরে উঠে যাইব, আয়তনের প্রসারণ ঘটবো। তোমরা জাস্ট দেখো, তো পরে আবার রিপ্লেস করি, আবার দেখাই, বুঝো। টেম্পারেচার বেড়ে গেছে, এই যে এটার এখন প্রসারণ হইতেছে। এটা কোন ধরনের প্রসারণ, ওয়েট 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 ওয়েট, এটা কোন ধরনের প্রসারণ দেখে ফেলছে নাকি, এটা কোন ধরনের প্রসারণ হয়েছে, প্রথমে যখন সিলিন্ডারটা ছিল তখন সিলিন্ডারের ধরো চাপ একটা ছিল, আয়তন একটা ছিল, আমরা যখন এটার মধ্যে রেখে দিছি তখন এটার একটা প্রসারণ হয়েছে, তাই তো। আমাকে বলা লাগবো এটা কোন ধরনের প্রসারণ, কোন ধরনের প্রসারণ, অলরেডি দেখে ফেলছো এরপর বলতেছো না কেন, এটা কোন ধরনের প্রসারণ। হ্যাঁ এখন বলো, এই যে প্রথমে ছিল এখানে রেখে দিছিলাম, দেন আমরা এটা তাপ উৎসের মধ্যে রাখছি, এটা টেম্পারেচার বেড়ে গেছে, এরপরে এটার প্রসারণ হয়েছে, টেম্পারেচার বেড়ে গেছে, দেন এটার প্রসারণ হয়েছে। আমাকে বলা লাগবো এই প্রসারণটা কোন ধরনের প্রসারণ। দুই ধরনের প্রসারণ তো দেখছিলা, একটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ, একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এটা কোন ধরনের প্রসারণ, সমুষ্ণ প্রসারণ নাকি রুদ্ধতাপীয় প্রসারণ। সমুষ্ণ প্রসারণ। সমুষ্ণ প্রসারণ কেন, কারণ যেটার মধ্যে রাখা আছে তাপ উৎস, এটার টেম্পারেচারটা ফিক্সড, ঠিক আছে, সব সময় এটার টেম্পারেচার 81ই থাকবে। তুমি বলবা তাহলে এটা তো প্রথমে তাপ গ্রহণ করছে, তাহলে সিলিন্ডারের টেম্পারেচার তো ফিক্স না, প্রথমে এটা তাপ গ্রহণ করছে, ঠিক আছে, দেন যখন প্রসারণ হয়েছে এই পুরো প্রসারণের সবটুকু সময়ই তার টেম্পারেচার T1ই ছিল, ঠিক আছে, মানে উচ্চ টেম্পারেচার যা তার টেম্পারেচার তা, ঠিক আছে। এই T1 টেম্পারেচারে এটা প্রসারণ হয়েছে, তাপমাত্রা ফিক্স থেকে প্রসারণ, মানে এটা সমউষ্ণ প্রসারণ, ঠিক আছে। দেখো আমি আরো এবার এক্সপ্লেন করব, দেখে যাও। এই হচ্ছে থার্মাল এক্সপানশন, মানে সমউষ্ণ প্রসারণ এট কনস্ট্যান্ট টেম্পারেচার। গ্রাফ আঁকলে, গ্রাফ আঁকলে কেমন হইব, এদিকে আমরা দিব ভি আর এদিকে দিব পি, ঠিক আছে। তাহলে এটা মনে করো সেই পয়েন্ট যখন সিলিন্ডারটা জাস্ট এখানে ছিল, হ্যাঁ, সিলিন্ডারের তখন প্রেসার ছিল P1, আয়তন ছিল V1, এটা হচ্ছে সেই পয়েন্টটা, যেই পয়েন্টে, এই পয়েন্টে এটার, আবার কি হইলো, এই পয়েন্টে এটার চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1, ঠিক আছে। এরপর এটার প্রসারণ হয়েছে, সমউষ্ণ প্রসারণ, তাহলে আয়তন বেড়ে যায়, তার মানে গ্রাফটা কোন দিকে সরবো, আয়তন বেশি মানে এইদিকে, তাই না, তো এটা এইদিকে আসবো। এটা কি সরলরৈখিক ভাবে সরবো নাকি কিরকম ভাবে সরবো, ওই যে দেখছিলাম পিভি কনস্ট্যান্ট এরকমের গ্রাফটা কেমন ছিল, xy = c, তাই না, ওই রকম ভাবে সরবো। তাহলে এই এটা আয়তন বেড়ে গেলে, এই যে আয়তন বেড়ে গেছে, আর চাপটা তখন কমে যাইবো, তাই তো, বয়লের সূত্র তো তাই বলে, যদি আয়তন বেড়ে যায় তখন চাপ কমে যাইবো। এটা হচ্ছে এই বি পয়েন্টটা, এই অংশটা, এটা হচ্ছে আয়তনটা বৃদ্ধি পাইছে, মানে গ্যাসের প্রসারণ হয়েছে, এটা হচ্ছে সমউষ্ণ প্রসারণ। তোমরা কি এই কথাটুক বুঝছো, এই শেষে যেটুক বলছি বুঝো নাই, আবার বলি। দেখো প্রথমে যখন সিলিন্ডারটা ছিল তখন সিলিন্ডারের মধ্যে চাপ ছিল P1, আয়তন ছিল V1, ঠিক আছে। এরপর সিলিন্ডারটাকে আমরা এই তাপ উৎসের মধ্যে রাখছি, আর টেম্পারেচার বেড়ে গেছে, টেম্পারেচার এখন ফিক্সড, হুট করে এর প্রসারণ ঘটছে, ঠিক আছে।
এর প্রসারণ ঘটছে, এটা সমুষ্ণ প্রসারণ, ঠিক আছে। তাহলে প্রথম আয়তন ছিল V1 আর পরের আয়তন ধরো V2, V2 বেড়ে গেছে, তাহলে গ্রাফ পরের পয়েন্টটা কেমন হইব? এই শেষ পয়েন্টটা এই যে যত এইদিকে থাকবা, যত সামনে যাবা তত তো ভি এর মান বেশি, তাই না? এই হচ্ছে ভি এর মান, এই পয়েন্টটা, তখন পি কমে যাইব, কারণ বয়লের সূত্র তো তাই বলে যে পি ভি কনস্ট্যান্ট মানে পি ইকুয়াল 1 K/V, তাই তো? আর যদি ভি বেড়ে যায় তাহলে পি কমবে। এই যে এই পয়েন্ট, এটা হচ্ছে সেই অবস্থা যখন এটারে এই তাপ উৎসের মধ্যে রেখে দেওয়া হয়েছে, তখন তার আয়তনটা বেড়ে গেছে, চাপটা কমে গেছে, এই হচ্ছে সেই অবস্থা। কোন প্রসেসে এটা হয়েছে? প্রসারণ হয়েছে, স্থির টেম্পারেচার হয়েছে, মানে সমুষ্ণ প্রসারণ, ঠিক আছে। এই গ্রাফটা হচ্ছে এমন, দেখো আবার পরে। এটারে আমরা সরায়া তাপ অন্তরকের মধ্যে রেখে দিছি, ঠিক আছে, সরায়া তাপ অন্তরকের মধ্যে রেখে দিছি। আচ্ছা, তাপ অন্তরকের মধ্যে যখন রেখে দিছি তখন তো তাপের আদান প্রদান আর সম্ভব না, তাই না? তাহলে তুমি বলবা এটা কি এখন তাপ আদান প্রদান সম্ভব না, এখন কি এটার সম্প্রসারণ সম্ভব? বলবো হ্যাঁ, সম্প্রসারণ সম্ভব। তোমরা এরকম পড়ে আসছো, স্থিতি জড়তা, গতি জড়তা, এরকম পড়ে আসছিল না? একটা বস্তু যখন গতিতে থাকে তখন হুট করে বলটা তুমি বন্ধ করে ফেলো, এরপরে দেখতে পাবা যে সে কিছু দূর চলে গেছে, তাই না? যদি দৌড় দাও তাহলে তোমার যে পয়েন্টে থামার কথা, এই পয়েন্টে যদি থামো, তারপরও দেখবা যে ওই যে দৌড়ের একটা স্পিড ছিল, মানে একটা জড়তা ছিল, ওইটার কারণে তুমি আরো কিছু দূর সামনে চলে যাবা। এখানেও সেম ঘটনা ঘটবো, যদিও আমরা তাপ উৎস থেকে এটাকে সরাই ফেলছি, তাহলে আর তো প্রসারণ হওয়ার কথা না, কিন্তু এরপরও এটার একটু প্রসারণ হইব, ওই যে আগের ইফেক্টটা, ঠিক আছে। দেখো এই যে এটার এখনো প্রসারণ হয়েছে, তাহলে এখন যদি প্রসারণ হয়, এখন আমারে বলো এই প্রসারণটা কোন প্রসারণ? রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয়, কারণ এটা এখন তার অন্তরক পদার্থের মধ্যে রাখা হয়েছে, তাপ সে নিতেও পারে না, দিতেও পারে না, তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসেস। তার প্রসারণ হয়েছে মানে রুদ্ধতাপীয় প্রসারণ। দেখছো এটা লাল ছিল আর এটারে ওরা কোল্ড আকার বানায় ফেলছে, মানে তাপমাত্রাটা আসলে কমে গেছে। তাপমাত্রাটা কমে গেল কিভাবে? তাপ উৎস থেকে যখন আমি সরাইয়া অন্তরক পদার্থের মধ্যে রাখলাম, তখন তাপমাত্রাটা কমে গেছে। কেন? কারণ সেই যে প্রসারণ ঘটছে, সে তার নিজের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করছে, ঠিক আছে। নিজের অভ্যন্তরীণ শক্তির একটা অংশ কাজে রূপান্তরিত করছে, নিজের অভ্যন্তরীণ শক্তির একটা অংশ কাজে রূপান্তরিত করছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে তাপমাত্রা পরিবর্তন। তার অভ্যন্তরীণ শক্তি কিছুর মাধ্যমে সে যেহেতু কাজ করে ফেলছে, মানে তার অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, তার মানে তাপমাত্রাটা কমে গেছে, ঠিক আছে। এইগুলা নিয়ে হেজিটেশন নেওয়ার দরকার নাই, তোমরা দেখো। মানে এটা রুদ্ধতাপীয় প্রসারণ বা অ্যাডিয়াবেটিক এক্সপানশন, নো এক্সচেঞ্জ অফ হিট, তাপের আদান প্রদান হয় নাই। এটার গ্রাফটা কেমন হইব? এখনো প্রসারণ, এই যে আয়তন বেড়ে গেল, কমে যাইব চাপ। দেখো এটার চাইতে এটা খাড়া, কেন খাড়া? কারণ আমরা পড়ে আসছিলাম যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চাইতে বেশি খাড়া, তাই তো? তারপর দেখো দেন এটা আমরা তাপ গ্রাহকে রাখলাম, এখন টেম্পারেচার কমে যাইব, আয়তন সংকুচিত হইল। বলো এটা কোন ধরনের সংকুচন? সমুষ্ণ। সমষ্ণ সংকুচন। আচ্ছা, তাইলে এখন এটা টেম্পারেচার কেন কমে গেল? নরমাল এটা তাপ গ্রাহকে রাখছি, এই টেম্পারেচারটা কম, তাই না? গ্রাহকের টেম্পারেচার তো কম, উৎসের টেম্পারেচার বেশি ছিল, তার টেম্পারেচার বেশি ছিল, তুমি এটারে বরফের মধ্যে রেখে দিছো। এটা কি করব? এটা তাপ কিছু দিয়ে দিব না? খুব গরম একটা পানির মধ্যে যদি তুমি বরফ ঢেলে দাও, বরফের মধ্যে যদি গরম পানি ঢেলে দাও, তাহলে কি হইব? পানির টেম্পারেচার আস্তে আস্তে কমে যাইব, এটাই তো নরমাল। এখানে টেম্পারেচারটা কমে যেতেছে, এগেইন এটার সংকোচন হইতেছে। কেন সংকোচন হইতেছে? কেন সংকোচন হইতেছে? টেম্পারেচার এটার কমে যেতেছে, ঠিক আছে, আর সংকোচন কেন হইতেছে? আচ্ছা, এটার অভ্যন্তরীণ শক্তির কি হইতেছে? এখন অভ্যন্তরীণ শক্তি কি বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। অভ্যন্তরীণ শক্তি কমতেছে, আচ্ছা।
তাহলে অভ্যন্তরীণ শক্তি কমতেছে বুঝলাম। এটার মধ্যে দেখছো সিলিন্ডারটা আসলে নিচে চলে আসছে, তাই না? একটা আনসার হচ্ছে এটার মধ্যে আসলে এরকম প্রসেস যেটার মধ্যে আমরা সিলিন্ডারটা মানে পিস্টনটাকে সংকুচিত করি, নিজেরা সংকুচিত করি, ঠিক আছে? ফলে এক্সট্রা একটা কাজ হয়, ঠিক আছে? নিজেরা সংকুচিত করা মানে হচ্ছে আয়তন কি হওয়া, আয়তন সংকুচিত হওয়া, ঠিক আছে? তাহলে এখন আয়তন কমে গেল স্থির টেম্পারেচারে, মানে এটা কি প্রসেস? সমুষ্ণ প্রসেস, যেহেতু তাপমাত্রাটা ফিক্স ছিল আর সংকোচন হয়েছে, মানে এটা সমুষ্ণ সংকোচন। দেখো চলতেছে না, আইসোথার্মাল কম্প্রেশন এট কনস্ট্যান্ট টেম্পারেচার। এই যে গ্রাফটা উল্টা, মানে এখন তো আয়তনটা কমে গেছে, আয়তন কমে যায় যদি চাপটা বেড়ে যাইব, যে আগের পয়েন্ট থেকে দেখো ওই পয়েন্টটা উপরে চলে গেছে, কারণ আয়তন কমে গেছে, চাপ বেড়ে যাইব। এটা হচ্ছে পিভি ইকুয়াল কে, এই গ্রাফটা এরকম বাঁকা করা, দেন সরায় আবার অন্তকের মধ্যে রাখা হয়েছে। এখন আবার সংকোচন হয়েছে কেন? ওই যে জড়তা আবার নিচের জায়গায় চলে আসছে, ঠিক আছে? এখন আবার সংকোচন হয়েছে, চাপ বেড়ে যাইব, এই পয়েন্টটা ঘুরে আসলে আবার এই প্রথম যে পয়েন্টে ছিল, মানে গ্যাসের প্রথম যে সিচুয়েশনটা ছিল ওই সিচুয়েশনে ব্যাক করব। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, অন্তর্ক পদার্থের মধ্যে রাখছো, হিটের আদান প্রদান নাই, সংকোচন হয়েছে, রুদ্ধতাপীয় সংকোচন। এই হচ্ছে গ্রাফ, আবার ডি থেকে সে এত চলে যাবে। আমি আবার একটু বলি, যে প্রথমে আমরা এটারে এই তাপ উৎসের মধ্যে রাখছিলাম, টেম্পারেচার বেড়ে গেছিল, সি টেম্পারেচার এর আয়তন বেড়ে গেছে, মানে সমুষ্ণ প্রসারণ। এই যে সমুষ্ণ প্রসারণ, এটা সমুষ্ণ প্রসারণ, মানে প্রসারণ মানে আয়তনটা বেড়ে গেছে, দেখছো? আয়তন বেড়ে গেলে চাপটা কমে যাইব। এই যে পি পয়েন্টের চাপ যা, এর চাইতে বি পয়েন্ট, এই বি পয়েন্টের চাপ, সরি এ পয়েন্টের চাপ যা, বি পয়েন্টের চাপ দেখো তার চাইতে কম। দেন আমরা উৎস থেকে সরায় এটার অন্তরক পদার্থের মধ্যে রাখছি, এখন তাপ আদান প্রদান নাই, মানে রুদ্ধতাপীয় প্রসেস। এই জড়তার কারণে সে এখনো কিছু পরিমাণ প্রসারণ তার ঘটবে, মানে এটা রুদ্ধতাপীয় প্রসারণ। গ্রাফ হচ্ছে এটা, রুদ্ধতাপীয় প্রসারণ। প্রসারণ এরপর এটাকে আমরা তাপ গ্রাহকের মধ্যে রাখলাম, এই টেম্পারেচারটা যেহেতু কম, তার মানে এখন তার টেম্পারেচারটা কমে যাবে এবং তার আয়তনটাও কমে যাইব। যেহেতু এই টেম্পারেচারটা ফিক্সড, এটা হচ্ছে গ্রাহক T2 আর এটা হচ্ছে T1, এই টেম্পারেচারটা কম হওয়ায় বাট এটা ফিক্সড, তাই তো? মানে টেম্পারেচারটা সবসময় ফিক্সড, মানে সমুষ্ণ প্রসেস, যেহেতু আয়তনের সংকোচন হয়েছে, মানে সমুষ্ণ সংকোচন। এই গ্রাফটা হচ্ছে এটা। কিন্তু আয়তন কমে গেছে, দেখো আয়তন এই পয়েন্টে আয়তনটা বেশি ছিল, আয়তনের মান হচ্ছে এটা, আর আয়তনটা কমে গেছে এই পয়েন্টে, তাহলে চাপ বেড়ে যাইব, তাই তো? বয়লের সূত্র তো তাই বলে। দেন এটা থেকে আবার সরাই আমরা এখানে রেখে দিলাম, মানে অন্তরক পদার্থের মধ্যে রেখে দিলাম। আবার তাপের আদান প্রদান নাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সংকোচন হয়েছে, রুদ্ধতাপীয় সংকোচন, আয়তনটা কমে গেছে, চাপটা বেড়ে গেছে, ঠিক আছে? এই যে প্রসেসটা, প্রথমে এক প্রসেস থেকে দেন ধরো তাপ উৎস থেকে অন্তরক, আবার অন্তরক থেকে তাপ গ্রাহক, আবার তাপ গ্রাহক থেকে তাপ অন্তরক, এই যে প্রসেসটা একটা সাইকেল, এটাকে আমরা বলি কার্নো সাইকেল বা কার্নোট সাইকেল। এইভাবে যদি কাজ করে তাহলে এই ইঞ্জিনের যে ইফিসিয়েন্সি পাওয়া যায় ওইটা পাওয়া যায় ম্যাক্সিমাম, মানে নর্মালি আমরা বলি যে কার্নো ইঞ্জিনের কার্যক্ষমতা হচ্ছে 100%। বাট তোমরা যে ম্যাথ গুলা পাবা এটা তো আসলে পাবা না, আমাদের এইভাবে এই ডাটাগুলো দেওয়া হইব, 100% কখনো আর কি হইব না, ঠিক আছে? এই হচ্ছে কার্নো সাইকেল বা কার্নো চক্র। এটার মধ্যে বুঝো নাই এরকম কিছু থাকলে বলো, পরীক্ষাতে হয়তো এটার এক্সপ্লেনেশন আসবো না, কি বুঝলে তোমার সুবিধা, ঠিক আছে? কিভাবে কাজ করে বলো, এটা বুঝছো নাকি বুঝো নাই? জি বুঝছি। বুঝছো? আমরা গ্রাফটা আবার আঁকবো, তুমি একটু বলবা। আমরা লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো, লিভ নাও।